পরমাণুতে নিউক্লিয়াস সম্পর্কে, হ্যাঁ, এবং পরমাণুর গঠন সম্পর্কে টোটাল জিনিসটা জানা লাগবে কি বলতো, পরমাণুর গঠন সম্পর্কে। একটা পরমাণুর এরকম কেন্দ্রটা হচ্ছে কি পজিটিভ, তাই না? তারপরে হচ্ছে কি থাকে, এরকম কক্ষপথ থাকে। এই কক্ষপথ বা শক্তি স্তর, অরবিট, একই নাম, এর হচ্ছে 4টা নাম আছে। একটা মানুষের অনেকগুলো নাম থাকে না? তাহলে দেখো এইটা পরমাণুর কেন্দ্র হচ্ছে কি পজিটিভ, এবং হচ্ছে বাইরে থাকে কি বলতো ইলেকট্রনের চার্জ কেমন বলতো, নেগেটিভ, তাই না? তাহলে একটা পরমাণুর হচ্ছে স্থায়ী কণিকা কয়টি, তাই যদি বলে স্থায়ী কণিকা কয়টি বলতো, 3টি। কি কি বলো? হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে পরমাণুর এই কেন্দ্রে কি কি থাকে বলতো? হ্যাঁ, প্রোটন আর নিউট্রন। তাহলে বলবে যে পরমাণুর নিউক্লিয়াসে কি কি অবস্থান করে, তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে বললাম বলতো? হ্যাঁ, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন, তাই না? প্রোটন প্লাস নিউট্রন। আর কক্ষপথে কি থাকে বলতো? কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ কেমন বলতো, নেগেটিভ, আর হচ্ছে প্রোটনের চার্জ কেমন, পজিটিভ, আর নিউট্রন হচ্ছে কি চার্জ বা আধান নিরপেক্ষ, তাই না? এইখান থেকে আমরা এটা জানলাম। এবং পরমাণুর হচ্ছে এইখানে হচ্ছে কয়েক ধরনের কণিকা আছে, যেমন হচ্ছে স্থায়ী কণিকা। কোনটি পরমাণুর স্থায়ী কণিকা, তাই যদি বলে স্থায়ী কণিকা। তারপরে হচ্ছে তোমার অস্থায়ী কণিকা আছে, অস্থায়ী কণিকা। এইরকম আমাদের অবজেক্টিভগুলো দেবেন, নিচের কোনটি পরমাণুর স্থায়ী কণিকা, কোনটি পরমাণুর হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো পরমাণুর কি কণিকা বলতো, স্থায়ী কণিকা। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এইগুলা হচ্ছে স্থায়ী কণিকা। তারপরে মেসন, বোসন, অ্যান্টিনিউট্রিনো এইগুলা হচ্ছে গ্রাভিটন, পজিট্রন এইগুলা হচ্ছে কি বলতো, অস্থায়ী কণিকা। অ্যান্টিনিউট্রিনো এইগুলা হচ্ছে পরমাণুর অস্থায়ী কণিকা। তাহলে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এইগুলা সব আমরা কি করতে পারবো বলতো, বের করতে পারবো। এবং এইখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে, হ্যাঁ, যে কোনো একটা মৌল দিয়ে দেবে, দিয়ে তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করতে বলবে, বা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এরকম জিনিসগুলো বের করতে বলবে। যেমন আমাকে যদি বললো যে সোডিয়াম, এই সোডিয়াম মৌলের, এবং তোমাদের ছোট ছোট হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলাই আসবে, হ্যাঁ, যে সোডিয়াম মৌলটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস কত, নিচের কোনটি সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো, 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করতে হলে আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারবে, 2টা। তারপরে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারবে, 8টা। এবং তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, 1টা। কারণ যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন যাওয়ার সূত্র হচ্ছে 2n²। এখন কক্ষপথে ইলেকট্রন যাওয়ার হচ্ছে সূত্রটা কি বললাম, 2n²। এইটাকে যেমন আমি বলছি প্রথম কক্ষপথ, বা একে বলা যাবে হচ্ছে কে শেল। তাহলে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা এন শেল। বা হচ্ছে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। এন এর মানগুলো n = 1, n = 2, n = 3, n = হচ্ছে কত বলতো, 4। তাহলে যদি বলে যে এম শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন যাবে, কত হবে বলতো? হ্যাঁ, এম শেল মানে এন এর মান কত, 3, তাই না? হ্যাঁ, তাহলে এম শেলে সর্বোচ্চ কতটা ইলেকট্রন যাবে, আমি কোশ্চেনটা করলাম হচ্ছে এম শেলে কতটি ইলেকট্রন যাবে। তাহলে এম মানে হচ্ছে এন এর মান কত বলতো, এম শেলে কতটি ইলেকট্রন যাবে বা প্রবেশ করবে, এরকম যদি বলে তাহলে 2n², 2 × 3², তাহলে সমান সমান কত হচ্ছে, 18টি ইলেকট্রন হচ্ছে এম শেলে প্রবেশ করবে। তাহলে আমরা প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যায়, দ্বিতীয় কক্ষপথে কয়টা যায় বলতো, 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা, 18টা। চতুর্থ কক্ষপথে কয়টা, 32টা ইলেকট্রন যাবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলতো? যদি বললো যে হচ্ছে ক্লোরিন, এই ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি হবে বলতো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। এই ক্লাস সবাই মনোযোগ দিয়ে দেখছো, পড়া কিন্তু ধরবো, যা যা করাচ্ছে এইগুলার ভিতরেই কিন্তু পড়া ধরবো। বুঝেছো না বোঝোনি বলো এই পর্যন্ত? তাহলে ইলেকট্রন বিন্যাস কি করতে পারবা? তারপরে কোন টাইপসের কোশ্চেন আসছে, ইলেকট্রন বিন্যাসগুলো আমরা সবগুলা হচ্ছে করতে পারবো।
এইরকম কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি মৌলিক পদার্থ। হ্যাঁ, একটা কোশ্চেন আসতে হচ্ছে, কোথায় লিখি, এইখানে লিখি। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো করবা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে শিখবা। এই ফোন আসছে কার, ভিডিওতে সব কাটে যাবে, ফোনটা করার দরকার না। এই কোশ্চেন এইগুলা ইম্পর্টেন্ট। দেখো কোনটি হচ্ছে মৌলিক পদার্থ, কোনটি মৌলিক পদার্থ, এরকম টাইপসের যদি কোশ্চেনগুলো আসে, অপশন ছিল ক নম্বরে বলছে হচ্ছে লোহা, খ নম্বরে বলছে ব্রোঞ্জ, লোহা, তারপরে খ নম্বর বলছে ব্রোঞ্জ, তারপরে গ নম্বর বলছে হচ্ছে তোমার পানি, আর ঘ নম্বর ইস্পাত। এই কোনটা হবে বলো তো? পানি আর হচ্ছে ইস্পাত। এখন এইখান থেকে আমরা বাকি তথ্যগুলো সব শিখে ফেলবো। এই কোনটি মৌলিক পদার্থ, যেটাকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে, অন্য কোনো কি পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। লোহা একটা কি বলতো? মৌলিক পদার্থ। এই ব্রোঞ্জ কি কি দ্বারা তৈরি বলতো? হ্যাঁ, কপার এবং টিন, টিন দ্বারা হচ্ছে ব্রোঞ্জ তৈরি। তাহলে এইটা একটা সংকর, ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর। যে এইটাও ইম্পর্টেন্ট যে আসতে পারে যে ব্রোঞ্জ কি কি ধাতুর সমন্বয়ে গঠিত হয়েছে, বা কোন কোন সংকরায়নের সংকর ধাতুর কারণে গঠিত হয়েছে। এবং এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে পানি। এই পানি কি কি দ্বারা গঠিত বলতো? হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা পানি গঠিত। আর ইস্পাতের ভিতরে কি আছে বলতো? হ্যাঁ, লোহা আছে, আয়রন আছে, প্লাস হচ্ছে কি আছে? কার্বন আছে, কিছু পরিমাণে কার্বন আছে। তাহলে এইগুলা এক বা একাধিক পদার্থের সমন্বয়ে, মানে একাধিক মৌলের সমন্বয়ে গঠিত। আর লোহা শুধুমাত্র এই লোহা দ্বারা গঠিত, তার জন্য হচ্ছে লোহা একটা কি পদার্থ বলতো? মৌলিক পদার্থ। এখন পর্যন্ত মানে আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি, মৌলিক পদার্থের সংখ্যা কয়টি তাই যদি বলে বলতো? 118টি। 118টি। হ্যাঁ আসো, 118টি। এর ভিতরে আমরা পর্যায় সারণীতে কয়টি মৌল এখন পর্যন্ত দেখতে পাই? 118টি। কতটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় বলতো? হ্যাঁ, প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি। এবং হচ্ছে কৃত্রিম ভাবে প্রস্তুত করা যায় কয়টি বলতো? কৃত্রিম ভাবে তৈরি করা যায় হচ্ছে 20টি। কৃত্রিম ভাবে তৈরি করা যায় হচ্ছে কয়টি বললাম? 20টি মৌল। এবং যদি কোশ্চেন করে যে পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌলিক পদার্থ কোনটি, তাহলে হবে কি বলতো? হাইড্রোজেন। এবং সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন। হ্যাঁ, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কি বললাম বলতো? রেডন। আর এইখান থেকে বললাম যে ব্রোঞ্জ হচ্ছে তামা ও কিসের সমন্বয়ে গঠিত? টিনের সমন্বয়ে গঠিত। আর তোমার ইস্পাত হচ্ছে লোহা ও নির্দিষ্ট পরিমাণ হচ্ছে কার্বন। হ্যাঁ, কপারও যা, তামাও তাই। তাহলে এইগুলা কি পারা যাচ্ছে না পারা যাচ্ছে না বলো তো?